আজ আমি পড়ে শোনাব বুদ্ধদেব দাশগুপ্তের হিমযুগ কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা। চলো যাই, চলো আরও নিচে নেমে যাই। পৃথিবী এখন পিঁপড়ে শাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা দাঁড়াই সেই শাড়ির পেছনে। ওইখানে রয়েছে নাকি আলো, রয়েছে কি সূর্য করজ্জ্বলতা। আমরা যা চেয়েছি চিরদিন, চলো সরু গর্তের ভেতরে, চলো নিচে নেমে যাই। আমাদের নেই গতকাল, আমাদের স্বপ্নের ভেতরে যে পৃথিবী পুঁতির মতন বেঁচেছিল, তাকে ওই গর্তের ভেতরে পাওয়া যাবে। চলো যাই। আমাদের আগামী যেদিন, সেও ঠিক আসে না কখনো। শুধু ভোর হয়, খালি ভোর হয়, অর্থহীন বোঁচা কালো ভোর। আর তোমার আঙুল ভয়ে বিঁধে যায় আমার আঙুলে। দেখো স্বপ্ন সত্যি হতে চলেছে এখন, এগিয়ে চলেছে দ্রুত পিঁপড়ের সারি পুঁতির মতন। সেই পৃথিবীর কোণে, সেই কোণ ডাক দেয় আমাদের, চলো আরও নিচে নেমে যাই। এরপর আসি মাগুর মাছ কবিতায়। মাগুর মাছ। সারা রাত সাঁতার কাটে সেই মাগুর মাছ, রান্নাঘরের কোনায় নোংরা নালার পাশে ছোট্ট এক ডেকচির ভেতর। মাগুর মাছ আঁতকে ওঠে এক একবার আর ঘুমিয়ে পড়ে আবার। অদ্ভুত সুন্দর তার চোখ জুড়ে নেমে আসে মাছেদের স্বপ্ন, আর সারা রাত তার দুঃখরা বুদবুদ হয়ে ভেসে থাকে জলের ওপর। তারপর ভোর হয়, কখন যে ভোর হয় বুঝতেই পারে না মাগুর মাছ। শুধু রাগী স্বামীর কাছ থেকে ছিটকে বেরিয়ে আসে শান্ত সুন্দর বউ। ছিটকে বেরিয়ে আসে ধারালো দাঁ থেকে মাগুর মাছের রক্ত। চকচকে মোলায়েম তার শরীর থেকে স্বপ্নরা ছিটকে বেরিয়ে আসে একে একে। সারা সকাল সারা দুপুর বাড়ি ভরে যায় মাগুর মাছের গন্ধে। তারপর আবার রাত্রি নামে, শান্ত হয়ে থাকে পৃথিবী। বউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সাঁতার কাটার, শীতল নীল দূর বয়সের দিঘির ভেতর হঠাৎ উঠে যাওয়া, আর রান্নাঘরের দরজা ভয়ঙ্কর শব্দ করে খুলে যায়। আটকে ওঠে বউ মাগুর মাছ। মাগুর মাছের পেছনে তাদের স্বপ্ন, মাগুর মাছের সামনে তাদের স্বপ্ন। অদ্ভুত শীষ দিতে দিতে মাগুর মাছেরা সারা রাত এঘর ওঘর করে আর খুঁজে বেড়ায় সেই শান্ত সুন্দর বউকে। এরপর আসি লাল পিঁপড়ে কবিতায়। লাল পিঁপড়ে। লাল পিঁপড়ে, যখনই তোমাকে দেখি মনে পড়ে আমার পিঁপড়ে জন্মের কথা। তোমার চেয়েও কত আস্তে আস্তে আমি ঠেলে নিয়ে যেতাম ছোট্ট এক চিনির দানা, আর এইটুকু ছোট্ট পিঁপড়ে বউ অপেক্ষা করত কখন কখন ফিরে আসবো ঝুরঝুরে ঘরে। কোনোদিনই এসে পৌঁছতে পারতাম না আমি। লাল পিঁপড়ে, আমি সেই জন্মের কথা লিখিনি কখনো। আজ যখনই তোমাকে দেখি আমার মনে পড়ে আর একটা সামনের জন্ম। পিঠের দুপাশ দিয়ে ঝুলে পড়েছে বিশাল চিনির বোঝা। টলতে টলতে এগিয়ে চলেছে বলদ। পৃথিবীটা হয়ে উঠেছে বিশাল চৌকো এবং লম্বা, আর তার ঠান্ডা মরা চোখের ভেতর ভেসে উঠেছে গত জন্মের কথা। যখন সে হাঁটত দুপায়ে, যখন তার দুটো হাত ছিল, যখন খবরের কাগজ নাইলে কিড়মিড় করে উঠত দাঁত, যখন হাজার হাজার ঘন্টা অদ্ভুতভাবে বেঁচে থেকে একদিন তাকিয়ে থাকতো লাল পিঁপড়ের দিকে, যে ছিল তার চেয়ে অনেক অনেক বেশি পরিশ্রমী, যে করতো কাজের মতো কাজ। একটা চিনির দানাকে ঘরের এক কোণ থেকে আরেক কোণে নিয়ে যেত, আর ফিরে এসে আবার বেরিয়ে যেত আরেকটা চিনির দানার খোঁজে। এরপর আসি বন্দুকের গল্প কবিতায়। বন্দুকের গল্প। হাড়হীন ছোট্ট ফোকরের ভেতর সেই বন্দুক শুয়ে থাকে সারা রাত। সারা রাত সমস্ত শহর জুড়ে ফ্যান ঘোরার ঘর ঘর শব্দ শুনতে পায় সেই বন্দুক। বন্দুকের ঘুম হয় না। জেগে জেগে সে শুধু স্বপ্ন দেখে হাজার হাজার বন্দুকের। আর দিন যায়, মাঝে মাঝে আলো পড়ে তার শরীরে। রাগে সে ঠিক রাখতে পারে না তার মাথা। ছায়ার দিকেই সে ঘুরিয়ে দেয় নল। মাঝে মাঝে তাকে আড়াল করে দাঁড়ায় এক প্রেমিক তার প্রেমিকার জন্য, দাঁড়ায় বাপ স্কুল বাসের জন্য, দাঁড়ায় শয়তান ফিতে কাটার জন্য। আর সমস্ত দিন কানের কাছে সে শুনতে পায় লাখ লাখ কেন্নুর মতো মানুষ সব সব করে টানছে তাদের লালা। ভয়ে নীল হয়ে ওঠে বন্দুকের বুক। দিন যায়, মাস যায়, বছর যায়, বন্দুক লজ্জা দুশ্চিন্তা ঘৃণার মধ্যে তবুও অপেক্ষা করে, শুধুই অপেক্ষা করে, আর শক্ত হয় ভেতরে ভেতর। এরপর আসি হাত কবিতায়। হাত।
তোমার হাতের জন্য সবসময় অসম্ভব চিন্তা করতে তুমি। তারপর একদিন সত্যি সত্যি হারিয়ে গেল তোমার হাত। হায়, যা দিয়ে তুমি অনেক কিছু করার কথা ভাবতে, গালে হাত রেখে পাগলের মতো ছোটাছুটি করলে কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর। পাগলের মতো মাথা ঠুকতে ঠুকতে তারপর তুমি ঘুমিয়ে পড়লে একদিন। ঘুম থেকে অনেক রাত্রে তুমি উঠে দাঁড়ালে জানলার সামনে। খুলে গেল জানলা। অদ্ভুত জ্যোৎস্নায় দেখতে পেলে এক বিরাট মাঠে শুয়ে আছে তোমার দুহাত। বৃষ্টি পড়ছে এক নাগাড়ে একটি হাতের উপর, আরেক হাতে শব্দ করে আস্তে আস্তে গজিয়ে উঠছে ঘাস। এরপর আসি টিকটিকি কবিতায়। টিকটিকি। দেখতে দেখতে ফুলে উঠছে শরীর। আজ শেষ পর্যন্ত আমি হয়ে উঠতে পারলাম ভয়ঙ্কর সেই ডাইনোসরাস, যা হয়ে ওঠার জন্য ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতে হয়েছে আমাকে। এক্ষুনি বিশাল হাঁ করে তেড়ে আসবো আমি, পোকামাকড়েরও অধম তোমাদের দিকে। তার আগে মাঝে মাঝেই যখন ঝাপটা দিচ্ছি ল্যাজ, ছাদ ভেঙে আকাশ থেকে খসে পড়ছে তারা। ও কি জঘন্য ছিল আগের দিনগুলো, কি অসম্ভব অপমানকর। ভয় দূরের কথা, কেউ লক্ষ্যও করতো না, জানতেও চাইতো না কোনো কিছু। আর কি লম্বা এবং টানা ছিল দেওয়াল, এমনকি একটা মশার জন্য ছুটে যেতে হতো অনেকটা দূর। আজ থুতু ছিটিয়ে দিয়েছি সেই দিনগুলোর উপর। আজ হাঁ করে তোমাদের দিকে ছুটে যেতে গিয়ে আমি শেষবার দেখে নিচ্ছি শিকারকে। দেখতে দেখতে একই, ও বুঝে আসছে হাঁস, বুঝে আসছে চোখ। ঘৃণায় সমস্ত শরীর কাঁপিয়ে বমির সঙ্গে বেরিয়ে আসতে চাইছে মরা মাকড়সার বাচ্চা, যা ছিল ডিম ফেটে বেরিয়ে আসার পর আমার প্রথম শিকার। এরপর আসি প্রেসার কুকার কবিতায়। প্রেসার কুকার। ছোট মামা দিয়েছিল বিয়েতে। ছোট মামার কথা ভাবলেই ছোট মামিমার কথা মনে পড়ে যায়। প্রেসার কুকারের বাঁশি শুনে ঘর ছেড়ে চলে যেত বারবার। আজও বাঁশি বাজে, রান্নাঘরে ছুটে যাও তুমি। মাংস সিদ্ধ হয়ে যায়, চাল সিদ্ধ হয়ে যায়, আর ছুটির দুপুরবেলা গড়িয়ে গড়িয়ে যায় ছুটকিদির ছাদে। সে বলে কেমন করে আরো দ্রুত রান্না করা যায়। বারান্দায় ধোয়া মোছা প্রেসার কুকার পড়ে থাকে, যার খোলা পেটের ভেতর থেকে তখনও গন্ধে স্মৃতি ভরে রাখে ঘর, আর ঘুমের ভেতর থেকে ঘর ঘর শব্দ ভেসে আসে। ঘুম থেকে উঠে আমরা আরেক ছুটির কথা ভাবি। এইভাবে ছুটির দিনের জন্য প্রেসার কুকার এবং প্রেসার কুকারের জন্য ছুটির দিনের কথা ভাবতে ভাবতে ক্রমশই গরম হয়ে যেতে থাকে আমাদের মাথা। আমরা ভুলে যেতে চাই সমস্ত কিছু। শেষে একটানা লম্বা এক ছুটির জন্য তৈরি হই। লাভ দি প্রেসার কুকারের বিশাল পেটের ভেতর। উড়ে যায় প্রেসার কুকার উনুনের আঁচ। তারপর বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি ধোয়ার ভেতর দিয়ে ভাসতে ভাসতে ঢুকে পড়ে লাখ লাখ রান্নাঘরের ভেতর। লাখ লাখ স্ত্রী ঝটকা মেরে ফেলে দেয় স্বামীদের, ছুটে আসে রান্নাঘরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে আশ্চর্য বাঁশির শব্দ শুনে। এরপর আসি নদী কবিতা। নদী। ব্রিজের উপর দিয়ে যেতে যেতে দেখেছিলাম সেই নদী, শান্ত উদাসীন, যে জানে তার কাজ শুধু বয়ে যাওয়া সমুদ্রের দিকে। আমরা কেবলই ঘুরে বেড়াই, দাঁড়িয়ে থাকি চুপচাপ। আর যখন হাঁটি, যে যাই ভাবুক, আমরা জানি আমরা উদাসীন নই। কিংবা আমাদের সেই গদ্যকার বন্ধুটির কথা ভাবুন, যে চারিদিকে থুতু ছেটায়, যেন তার মন নেই কিছুতেই। তারপর সবার অলক্ষ্যে নিজেই তা পরিষ্কার করে। সেও একদিন বসেছিল নদীর কাছে, কিন্তু সারাক্ষণ যা ভেবেছে সে তা ঈর্ষার কথা। সে নদীর কথা ভাবেনি কখনো। নদীর কথা ভুলে গিয়েছিলাম আমরাও। চলছিল সব কিছু ঠিকঠাক। একদিন দেখলাম তোমার চোখের গর্ত দিয়ে বেরিয়ে এসেছে সেই নদী। মাঝখানে সেই ব্রিজ ফুলে ফেঁপে সেই জল ছুটে এলো আমার চোখের দিকে। এবার যেদিন কবিতা লিখতে বসবো আর তুমি নকশা তুলতে বসবে, সাদা কাপড়ের ওপর আমরা নদী ফুটিয়ে তুলব তার মধ্যে। এরপর আসি বুকশেলফ কবিতায়। বুকশেলফ। শোকেসে সাজানো এই বুকশেলফ এক্ষুনি ভরে উঠবে বইয়ে। পৃথিবীতে এরকম হাজার হাজার ফাঁকা বুকশেলফ আছে। আছে লাখ লাখ চেরা কাঠ। বুকশেলফ হয়ে উঠবে যারা, আছে তাদের পেটের মধ্যে খাপটি মেরে বসে থাকার জন্য অযুত সহস্র কোটি বই। বুকশেলফের মনে পড়ে ঘন বন, সবুজ পাতার সার, কচি ও চিক্কন ডাল থেকে বয়সী ডালের গড়ে ওঠা। মনে পড়ে সব। এসেছিল গভীর চোখের কালো উস্কো খুস্কো চুলের কিশোর,
বসে থেকে থেকে চিৎকার করে উঠেছিল একদিন, চোখের আগুনে ঝলসে দিয়েছিল বুকশেল্পের শরীর। আবার যেন সে আসে, ছাই করে রেখে যায় তাকে, যেন ঝলসে দিয়ে যায় ভাঁড় ও ভাড়াটের মুখ, যারা তাকে সাজিয়ে রেখেছে, শুধু ব্যবহার করেনি কোনোদিন। আমাদের সামনে আছে কাজের পাহাড়। ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত আমরা সেই পাহাড় একটু একটু করে কাটি। সকালবেলা আবার আস্ত এক পাহাড় দাঁড়িয়ে থাকে আমাদের জন্য। প্রথমেই এক খাবার টেবিল আমাদের অভ্যর্থনা জানায়, এক ফাইলের টেবিল লাথি দেখায় আমাদের, আর সন্ধ্যায় ঠেলে নিয়ে যাওয়া হয় অপারেশন টেবিলে। ডাক্তারের হাসি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি আমরা। পেটের ভেতর থেকে পাথর জড়ো করে রাখা হয় ট্রের ওপর। জমে ওঠে হাজার লক্ষ কোটি কোটি পাথর। পাথর জমতে জমতে আবার একটা পাহাড় হয়। এইভাবে পৃথিবী একদিন ভরে যায় পাহাড়ে। তারপর খোঁজ খবর নিতে আসে ছেলে মেয়েরা। কথা বলতে ভালো লাগে না আমাদের। আমরা পাথর হয়ে তাদের সামনে বসে থাকি। তারাও বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না, কেননা তাদের সামনে আছে কাজের পাহাড়, আছে সকাল সন্ধ্যা রাত্রি। তারা যা একটু একটু করে কাটে প্রত্যেক দিন, আর ভাবে কবে কবে পাথর হবে তারা, কবে কেউ থাকবে না পৃথিবীতে, শুধু পাহাড় ছাড়া। এরপর আসি কবি কবিতায়। কবি দরজার হাতলের ওপর শিশির জমে থাকে। ঘরে ঢুকে দেখা যায় কবির প্রতিবিম্ব, মাথা নেড়ে জানাচ্ছে যে কবি বেঁচে নেই। শুধু একা একা ডাইনি সাজিয়ে রাখছে বিছানা এবং গুছিয়ে রাখছে ঠান্ডা হিম সকালবেলার খাবার। কবির 4 বছরের মেয়ে জলের ভেতর ডুবিয়ে কলম লিখে চলেছে অদ্ভুত এক শব্দমালা, যা ব্যবহার করবে কবি ঘুম থেকে উঠে। যখন প্রতিবিম্বটি কবিকে তাড়িয়ে নিয়ে যাবে রাস্তায়, বলবে বেঁচে আছো, দেখো সুখী রয়েছো তুমিও পৃথিবীর যাবতীয় জীবিত মৃতদের সঙ্গে। এরপর আসি আকাশ কবিতায়। আকাশ আকাশ বলতে আমরা শুধুই বুঝতাম কালো ও গম্ভীর এক আকাশ, চিরকাল যা থমথম করত আমাদের মাথার ওপর। একদিন আকাশ ভেঙে পড়ল মাথায়, সরে গিয়ে আরো গম্ভীর এবং কুচকুচে এক আকাশের তলায় দাঁড়ালাম। গড় গড় করে উঠেছিল ওই আকাশ আর ভেঙে পড়েছিল আবার। এইভাবে সমস্ত আকাশ শেষ হয়ে গিয়েছিল আমাদের জন্য। স্বপ্নের ভেতর কেবলই দেখতে পেতাম জল জল তারা নিবে নিবে আসে, বহুদূর লম্বা টানেল ছুটে এলো আরও একদিন আমাদের দিকে। ছুটে গেলাম তার ভিতর, ছুটেই চলেছে বহুদিন। আজও কত স্বপ্ন পার হয়ে গেল, ভুলে গেছি অবশেষে। মনেও পড়ে না কালো ও গম্ভীর থমথমে এক আকাশ ছিল মাথার উপর। এরপর আসি ডিম কবিতায়। ডিম যতদূর চোখ চলে শুধু সাদা সাদা ডিম আমাদের চারদিকে। যখন শুয়ে থাকো ঠিক একটা মুরগির মতো মনে হয় তোমাকে, আর ধবধবে সাদা চাদরের ওপর একটা মোরগের মতো উড়ে আসি আমি। প্রত্যেক দিন নষ্ট পালকের গন্ধে ভরে ওঠে ঘর। তোমার চোখের কোলে জমে ওঠে কালি, জমে ওঠে ব্যর্থ স্বপ্নের ছায়া। সেই আশ্চর্য একটা সকাল আসবেই, আমাদের পায়ের তলায় খুঁজে পাবো ছোট্ট এক ডিম। বালিশ ও বিছানার চারপাশে শুধু ডিম আর ডিম। তোমার ও আমার কথা, এক মুরগি ও মোরগের করুণ ও করুণতম কথা শেষ হবে সেই দিন। কেননা বেঁচে থাকা মানেই ক্রমাগত ডিম পাড়ার স্বপ্ন দেখা ও ডিম পাড়ার জন্য অপেক্ষা করা, আর কিছু নয়, যার ভেতর থেকে একদিন মাথা ঠুকতে ঠুকতে আমরাও বেরিয়ে এসেছি। এরপর আসি মানুষ কবিতায়। মানুষ কিছু বলবে? বসে আছো ঠায় একটি বছর একটি চেয়ারে, তেতো বিরক্ত হয়ে কাঠের চেয়ার কাঠ হয়ে উড়ে গেল গাছে। কিছু বলবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি এসে বিষ্ঠা ফেলে যায়, কাঠঠোকরা খুঁটে যায় কান, শেষে কাঠ ভেবে নিয়ে যায় করাত কলের আশেপাশে। কিছু বলবে? কেসে ওঠে হাজার হাজার কাঠ, হেসে ওঠে কাঠের ভেতরে। এরপর আসি যখন দাঁড়াই কবিতা। যখন দাঁড়াই, যখন আমরা দাঁড়াই প্রতিবাদের জন্য রাস্তার সামনে, সূর্য দুটুকরো হয়ে ছড়িয়ে পড়ে আকাশে, আর আমাদের পায়ের নিচে শিরশির করে ওঠে শিরা। শিরা ঢুকে পড়ে মাটির ভেতর, পাথরের ভেতর। যখন দাঁড়াই রাস্তার সামনে, রাস্তা উঠে যায় পায়ের তলা ছাড়িয়ে অনেক অনেক উঁচুতে। আস্তে আস্তে পাথর হয় পা, পাথর হয় হাত,
পাথর হয়ে যায় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, পাথর হয়ে যায় কথা বলা, পাথর হয়ে যায় তোমার চোখের জল, পাথর হয়ে যায় মনে পড়া, আর পাথরের কানে ভেসে আসে স্বর। আমরা মানুষ নই, আমরা মানুষ ছিলাম না কোনোদিন। পাথরের চোখ দেখতে পায় প্রতিবাদের বদলে। শুরু হয়েছে অশেষ যুদ্ধ, আর সমস্ত দিন সমস্ত রাত তোমার আমার মাঝখান দিয়ে উড়ে যায় টোটা, উঠতে থাকে মাথার উপর টোটা। আমি কি শুনতে পাই টোটা ছোঁড়ার শব্দ, তুমি কি শুনতে পাও টোটা ছোঁড়ার শব্দ? ক্রমাগত যে উড়ে চলেছে দুজনের ঠোঁটের ফাঁক দিয়ে। ফরাসি হ্যাঙ্গার কবিতায় হ্যাঙ্গার, তার শুধু ভালো লাগতো আলমারি খুলতে, যখনই কোনো কাজ থাকতো না, কিংবা যখন এক একদিন কিছুতেই আসতো না ঘুম। আলমারি খুলে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতো আলমারির ভেতরে। 10 জোড়া শার্ট প্যান্ট তাকে লক্ষ্য করত, এমনকি দুটো পাল্লাও তাকে লক্ষ্য করত। শেষে আস্তে আস্তে আলমারি তাকে ভালোবাসতে শিখল। একদিন অবশেষে যখন সে খুলল পাল্লা, ভেতর থেকে এসে শার্টের লম্বা হাত জড়িয়ে ধরল তাকে, টেনে নিল ভেতরের দিকে, বন্ধ হয়ে গেল পাল্লা। এবং নানা রঙের জামারা তাকে শেখালো কি করে মাসের পর মাস, বছরের পর বছর, এক জন্ম থেকে আরেক জন্ম ঝুলে থাকা যায় শুধুমাত্র একটা হ্যাঙ্গার হয়ে। সেই মাথা কবিতায় মাথা, একটা অন্ধকার ঘর থেকে মাথার যন্ত্রণায় সে ছুটতে ছুটতে বেরিয়ে আসে। 10 রাত ঘুম নেই, বহু বড়ি ট্যাবলেট শান্ত করেনি মাথাকে। আজ ভয়ঙ্কর রাগে সে দেওয়ালে ঠুকতে থাকে মাথা। মাথা ভেঙে চৌচির, ছিটকে পড়ে ঘিলু হাড় চারদিকে। আতঙ্কে হাত পা ছোড়ার আগেই মেঘের ভেতর থেকে ভেসে এসে অন্য এক মাথা হাসতে হাসতে গলার উপর বসে যায়। আশ্চর্য সুন্দর নতুন মাথার নাক মুখ চোখ, জ্বালাহীন যন্ত্রণাহীন। রাস্তায় তাকে দেখে ঘুরে যায় মেয়েদের মাথা। আজ 11 দিনের দিন সে ঘুমোবে, আশ্চর্য নিটোল সুখী মানুষের ঘুম। কবিতায় বাঘ, শুয়ে শুয়ে নিজেকে তার বাঘের মতো মনে হয়। দিনের বেলা বাঘ ঘুমিয়ে পড়েছিল একটা ফাইলের ওপর, আর বড়বাবুর হাত থেকে একটা ফাইল ছুটে এসেছিল জেট প্লেনের মতো। তার মাথার উপর দিয়ে উড়ে চলে গিয়েছিল বহুদূর দূরের দেওয়ালে। এখন খালের ভেতর জোয়ারের জল ঢুকে পড়ার শব্দ শুনতে পায় সে, আর পুরনো বাক্সের মতো বাড়িটাকে মনে হয় অদ্ভুত এক ঝোঁক। দূর থেকে বাঘিনীর গর্জন ভেসে আসে। রোগা শান্ত কালো চোখের বউ এগিয়ে আসে তার দিকে। খটখট টাইপরাইটার, ঘর ঘরে ট্রাম, পেটের ভিতর কচলে ওঠা খিদে নিয়ে বাসের পিছনে দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছে যাওয়া, এবং মানুষের পোশাক খুলে ফেলার যে অসহ্য যন্ত্রণা, সমস্ত কিছুই ভুলে গিয়ে সে আশ্চর্য সুন্দর বিশাল একটা বাঘ হয়ে শুয়ে থাকে গহন গভীর বিছানায়।